ছাত্রীরা, আজকে আমরা পরমাণুর গঠন অধ্যায়টা পড়া শুরু করব। দেখো, 1808 খ্রিস্টাব্দে বিজ্ঞানী জন ডাল্টন পদার্থের গঠন সম্পর্কে বৈজ্ঞানিক মতবাদ ব্যক্ত করেন, যেটাকে ডাল্টনের পরমাণুবাদ নামে খ্যাত। এই ডাল্টনের পরমাণুবাদে কি বলা হয়েছিল? যে প্রত্যেকটা মৌল অসংখ্য অতি ক্ষুদ্র অবিভাজ্য কণা দ্বারা গঠিত। অবিভাজ্য কথাটার মানে কি? যে তাকে আর ভাঙা যায় না, মানে প্রত্যেকটা মৌল অসংখ্য অতি ক্ষুদ্র অবিভাজ্য কণা দ্বারা গঠিত। আর এই ক্ষুদ্রতম কণার নামটা কি? পরমাণু। এটা ছিল কি? ডাল্টনের পরমাণুবাদ। এটা পূর্বের ধারণা যে পরমাণু অবিভাজ্য, কিন্তু বর্তমানে নানা পরীক্ষা নিরীক্ষা দ্বারা প্রমাণিত হয়েছে যে পরমাণু আরও কিছু ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। মানে পরমাণু অবিভাজ্য এই কথাটা ঠিক না, পরমাণু আরও কিছু ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। সেই ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো কি? কিছু স্থায়ী কণা। স্থায়ী কণা হচ্ছে কি? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। আর অস্থায়ী কণা পজিট্রন, মেসন, নিউট্রিনো এবং কিছু সংমিশ্রণ কণা, যেমন হচ্ছে ডয়টেরন, আলফা ইত্যাদি। বোঝা গেল? তাহলে ডাল্টনের পরমাণুবাদ অনুযায়ী যে কথাটা বলা হয়েছিল যে পরমাণু অবিভাজ্য, তাকে ভাঙা যায় না, এই কথাটা ভুল। পরমাণু বিভিন্ন স্থায়ী এবং অস্থায়ী কণা দ্বারা গঠিত, এবং সেই স্থায়ী কণাগুলো কি? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। আর অস্থায়ী কণা হচ্ছে পজিট্রন, মেসন, নিউট্রিনো এবং কিছু সংমিশ্রণ কণা, যেমন হচ্ছে ডয়টেরন, আলফা ইত্যাদি। এবার দেখো, বিজ্ঞানী উইলিয়াম ক্রুকস কি করে? একটা কাচের নলে, মানে একটা তড়িৎ ক্ষরণ নলে একটা পরীক্ষার মাধ্যমে ক্যাথোড রশ্মির উৎপত্তি দ্বারা প্রমাণ করে ইলেকট্রনের অস্তিত্বটা। আচ্ছা দেখো, পরীক্ষাটা বোঝার চেষ্টা করো। একটা কাচের নলে, কাচের নলটা কি ধরনের নল? এটা হচ্ছে একটা তড়িৎ ক্ষরণ নল। এটাকে প্রায় বায়ুশূন্য অবস্থায়, মানে 0.01 মিলিমিটার পারস্তম্ভের চাপে রেখে দুটি ধাতব তড়িৎদ্বারের মধ্যে উচ্চ বিভব সৃষ্টি করে তড়িৎচালনা করে দেখেন যে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে একরকম অদৃশ্য রশ্মি সরল রেখায় নির্গত হচ্ছে। দেখো, এটা হচ্ছে কি? একটা তড়িৎ ক্ষরণ নল। এটা ব্যাটারির নেগেটিভ প্রান্তের সঙ্গে যুক্ত, তার মানে এটা ক্যাথোড। আর এটা হচ্ছে কি? পজিটিভ, এটা অ্যানোড। ঠিক আছে? এইটা হচ্ছে গ্যাস নিষ্কাশক পাম্প। মানে এই পাম্প দিয়ে কি করছে? ভেতরের যে আমরা বলছি 0.1 মিলিমিটার পারস্তম্ভের চাপে, মানে চাপটা কমানোর জন্য এই গ্যাস নিষ্কাশক পাম্পটা ব্যবহার করা হচ্ছে। এই পাম্পটার সাহায্যে ভেতরে কতটা চাপ থাকবে আমরা সেটা বুঝতে পারবো। ঠিক আছে? দিয়ে 0.01 মিলিমিটার পারস্তম্ভের চাপে অল্প বায়ু রেখে কি করছে? দুটি ধাতব তড়িৎদ্বার, এইটা আর এইটা, ক্যাথোড আর অ্যানোড, দুটো ধাতব তড়িৎদ্বারের মধ্যে উচ্চ বিভব, মানে হচ্ছে কি প্রায় 10,000 ভোল্টস সৃষ্টি করে তড়িৎ চালনা করে দেখছে যে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে এক ধরনের অদৃশ্য রশ্মি সরল রেখায় নির্গত হচ্ছে। এই যে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যে রশ্মিটা নির্গত হচ্ছে, এটাকে আমরা কি বলছি? ক্যাথোড রশ্মি। ঠিক আছে? এই যে ক্যাথোড রশ্মি, এই ক্যাথোড রশ্মির সাহায্যে আমরা ইলেকট্রনের আবিষ্কারটা বলতে পারি। দেখো এবার, এই যে ক্যাথোড রশ্মির আবিষ্কারটা তার মানে কে করেছিল? উইলিয়াম ক্রুকস। আর ক্যাথোড রশ্মি কিছু আবার আমরা ক্যারেক্টারও দেখতে পেয়েছিলাম। যেমন দেখো, ক্যাথোড রশ্মিটা আমরা প্রথমেই কি বললাম? যে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যাচ্ছে। ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যাচ্ছে মানে কি? অ্যানোড হচ্ছে পজিটিভ, ক্যাথোড হচ্ছে নেগেটিভ। মানে যে রশ্মিটা নির্গত হচ্ছে সেটা কিছু হলেও সেটা একটা নেগেটিভ, তবে গিয়ে সে পজিটিভের দিকে যাচ্ছে। তার মানে কি? নেগেটিভ মানে কি? সেটা ইলেকট্রন। মানে এইভাবে আমরা বলছিলাম যে একটা পাতের থেকে ক্যাথোডের তড়িৎদ্বারটা কী ছিল? একটা মেটালিক পাত। নেগেটিভের দিকে, মেটালিক পাত থেকে নেগেটিভের দিকে একটা রশ্মি যাচ্ছে, সেই রশ্মিটা আর কিছুই না, ইলেকট্রন কণার স্রোত। এইভাবে ক্যাথোড রশ্মির আবিষ্কারের মাধ্যমে ইলেকট্রনটা আবিষ্কার হয়েছিল। দেখো, ক্যাথোড রশ্মির আবিষ্কার করেছিলেন হচ্ছে উইলিয়াম ক্রুকস।
এবার এই ক্যাথোড রশ্মির কিছু ক্যারেক্টার দেখা গেছিলো, সেটা কি? তড়িৎক্ষরণ নলের মধ্যে অবস্থিত গ্যাসকে আয়নিত করছে, মানে কি ইলেকট্রন, ক্যাথোড রশ্মি মানে কি ইলেকট্রন কণার স্রোত, এই ইলেকট্রন কি করছে? গ্যাসকে আয়নিত করছে। বোঝা গেল? এছাড়া ক্যাথোড রশ্মি চৌম্বক ক্ষেত্র ও তড়িৎ ক্ষেত্র দ্বারা কি হচ্ছে? বিক্ষিপ্ত হচ্ছে, মানে ওখানে যে রশ্মিটা বেরোচ্ছে সেটা চৌম্বক ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হচ্ছে। তাহলে এখান থেকে আমরা যেটা সিদ্ধান্তে আসতে পারলাম যে ক্যাথোড রশ্মি হলো ঋণাত্মক তড়িৎগ্রস্ত ও অতি ক্ষুদ্র কণার স্রোত। ক্যাথোডের ঋণাত্মক তড়িতের প্রভাবে পরমাণু থেকে বিকশিত হয়ে এই কণাগুলির সৃষ্টি হয়। বোঝা গেল? তাহলে এই যে ক্ষুদ্র কণাগুলো যেগুলো ঋণাত্মক তড়িৎগ্রস্ত, এটার কি নাম দেয়া হলো? এটার নাম দেয়া হলো ইলেকট্রন। আর ইলেকট্রন কণার এই যে নামকরণ হয়েছিল, সেই নামকরণ করেছিলেন কে? বিজ্ঞানী জে থমসন। আর ইলেকট্রনের ভর ও আধান প্রথম নির্ণয় করেন বিজ্ঞানী মিলিকান। তাহলে বোঝা গেল যে তড়িৎক্ষরণ নলের মধ্যে একটা নেগেটিভ আর একটা পজিটিভ তড়িৎদ্বারের মধ্যে ভেতরকার তড়িৎক্ষরণ নলের চাপটা প্রচণ্ড কমিয়ে দেওয়া হলো। এই অবস্থায় উচ্চ বিভব দেওয়া মাত্র কি হলো? ক্যাথোড থেকে অ্যানোডের দিকে এক ধরনের রশ্মি নির্গত হলো। এই রশ্মিটাকে আমরা বলবো ক্যাথোড রশ্মি। এই ক্যাথোড রশ্মিটা কি না? ইলেকট্রন ঋণাত্মক তড়িৎগ্রস্ত অতি ক্ষুদ্র কণার স্রোত। আর এই রশ্মিটার এই যে ক্ষুদ্র কণা, এইটাকে আমরা কি বলছি? ইলেকট্রন। আর এই ইলেকট্রন কণার নামকরণ করেন কে? বিজ্ঞানী জে থমসন। আর ইলেকট্রনের ভর ও আধান প্রথম নির্ণয় করেন বিজ্ঞানী মিলিকান। ঠিক আছে, এবার দেখো, আমরা এই কথাটা ক্লাস 8-এও পড়েছি, নিচু ক্লাসেও পড়েছি যে পরমাণু হচ্ছে কি? নিস্তড়িত। আমরা এতক্ষণ যেটা প্রমাণ করলাম সেটা হচ্ছে কি? যে পরমাণুতে ইলেকট্রন থাকে। ইলেকট্রন থাকে মানে কি? ঋণাত্মক কিছু একটা থাকে। তাহলে আমরা আবার এটাও জানি যে পরমাণু নিস্তড়িত। তাহলে কি ঋণাত্মক কিছু আছে, তা সত্ত্বেও যদি পরমাণু নিস্তড়িত হয় তাহলে ধনাত্মক কিছু অবশ্যই পরমাণুতে অবস্থিত। এই যে ধনাত্মক আধানযুক্ত কণা, এটাকে কি বলা হয়? প্রোটন। ঠিক আছে, মানে দেখো, পরমাণুতে ঋণাত্মক আধানগ্রস্ত ইলেকট্রন থাকে, কিন্তু তা সত্ত্বেও যেহেতু পরমাণু নিস্তড়িত, তাই বিজ্ঞানীদের মনে কি ধারণা জন্মালো? যে নিশ্চয়ই পরমাণুর মধ্যে ধনাত্মক তড়িৎগ্রস্ত কোনো কণা আছে। এই যে ধনাত্মক আধানযুক্ত কণা বর্তমান, এটাকেই কি বলা হচ্ছে? প্রোটন। বিজ্ঞানী রাদারফোর্ড এই কণাটার নামকরণ করেন কি? প্রোটন। বোঝা গেল? এবার যেটা আছে সেটা হচ্ছে থমসনের পরমাণু মডেল। আমরা কি এতক্ষণ অবধি দুটো কণা আমরা বুঝতে পেরেছি পরমাণুর মধ্যে আছে, যেটা পরীক্ষার দ্বারা বুঝতে পেরেছি। একটা হচ্ছে ইলেকট্রন আর একটা হচ্ছে প্রোটন। দেখো, থমসনের পরমাণু মডেলটাকে বলা হয় প্লাম পুডিং মডেল। এখানে যেটা ধরা হচ্ছে যে এই গোলকটা যেটা রয়েছে সেটাই হচ্ছে একটা ধনাত্মক গোলক। মানে হচ্ছে কি? থমসনের প্রস্তাবিত পারমাণবিক মডেলটি হলো পরমাণু একটি ধনাত্মক আধানযুক্ত সুষম গোলক, আর এই গোলকের মধ্যে ইলেকট্রনগুলো কি হয়? সুষমভাবে বণ্টিত থাকে। বোঝা গেল? এটা হচ্ছে একটা ধনাত্মক গোলক, আর এই গোলকের মধ্যে যে ইলেকট্রনগুলো সেগুলো হচ্ছে কি? সুষমভাবে বণ্টিত থাকে। এটাই ছিল থমসনের পরমাণু মডেল। মানে এখনও অবধি আমরা নিউট্রনের কোনো অস্তিত্ব কিন্তু জানতে পারিনি। আপাতত জেনেছি কি? পরমাণুতে একটা ইলেকট্রন বা একটা ঋণাত্মক আধানযুক্ত কণা থাকে, আর যেহেতু পরমাণু নিস্তড়িত, তাই বিজ্ঞানীদের ধারণা হয়েছে যে তাহলে নিশ্চয়ই ধনাত্মক আধানযুক্ত কোনো কণাও অবস্থিত। তাই সেই ধনাত্মক আর ঋণাত্মক আধানযুক্ত কণাগুলো কিভাবে থাকে পরমাণুর মধ্যে, সেইটা বলার জন্য থমসনের পরমাণু মডেল একটা প্লাম পুডিং মডেল তিনি বলেছিলেন, যেখানে তিনি একটা ধনাত্মক গোলক বলেছিলেন এবং সেই গোলকের মধ্যে থাকে হচ্ছে ইলেকট্রনগুলো সুষমভাবে বণ্টিত অবস্থায়। এটা ছিল থমসনের পরমাণু মডেল। এবার পরমাণুর মধ্যে মানে ইলেকট্রনগুলো কোথায় থাকে বা প্রোটনটা কোথায় থাকে, এটা জানার জন্য রাদারফোর্ডের একটা পরীক্ষা করে দেখেন। সেটা হচ্ছে কি? রাদারফোর্ডের আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা। আচ্ছা, এবার আলফাটা কি? দেখো, ইউরেনিয়াম, রেডিয়াম, থোরিয়াম প্রভৃতি
কিছু উচ্চ আণবিক ভর বিশিষ্ট মৌল আছে যেগুলো থেকে কি হয়, যে কোনো অবস্থায় তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়। কাদের ক্ষেত্রে? সব মৌলর ক্ষেত্রে কিন্তু নির্গত হয় না। ইউরেনিয়াম, রেডিয়াম, থোরিয়াম প্রভৃতি উচ্চ আণবিক ভর বিশিষ্ট, মানে যাদের ভরটা অনেক বেশি, সেই সমস্ত মৌলগুলো থেকে এক ধরনের রশ্মি নির্গত হয়। এই রশ্মিটাকে বলা হয় কি? তেজস্ক্রিয় রশ্মি। আর এই তেজস্ক্রিয় রশ্মি আবার ক ধরনের হয়? 3 ধরনের হয়: আলফা রশ্মি, বিটা রশ্মি আর গামা রশ্মি। আলফা রশ্মির বা আলফা কণার ভর হচ্ছে গিয়ে 4 একক, আর চার্জ হচ্ছে +2 একক। বোঝা গেল? আলফা কণার ভর হচ্ছে 2 একক আর চার্জ হচ্ছে +2 একক, মানে আলফা কণা তাহলে কি? পজিটিভ তড়িৎগ্রস্ত। বোঝা গেল? এবার এই আলফা কণার বিক্ষেপণ দ্বারা পরমাণুর গঠনটাকে কিছুটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে। দেখো, পরীক্ষাটা আগে বোঝার চেষ্টা করো। এখানে বিজ্ঞানী রাদারফোর্ড খুব পাতলা বেদ বিশিষ্ট একটা সোনার পাতের ওপর তেজস্ক্রিয় আইসোটোপ বিসমাথ থেকে নির্গত উচ্চ গতিসম্পন্ন আলফা রশ্মি চালনা করেন। দেখো, এইটা হচ্ছে গিয়ে কি? সেই তেজস্ক্রিয় বিসমাথ, যেটা হচ্ছে আমরা যেখান থেকে আলফা রশ্মি নির্গত হচ্ছে। আমরা বললাম কি তেজস্ক্রিয় পদার্থ থেকে এক ধরনের রশ্মি নির্গত হয়, সেটা যে কোনো অবস্থাতেই নির্গত হয়, তাকে আমরা কি বলি? সেই যে রশ্মিগুলো সেগুলো 3 ধরনের হয়: আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি। এবার আমরা এখানে একটা রেখেছি কি? তেজস্ক্রিয় বিসমাথ। তাহলে এবার এখান থেকে আমরা বলছি আলফা রশ্মি নির্গত হচ্ছে। কার ওপর নির্গত হচ্ছে? দেখো, সোনার পাতের ওপর নির্গত হচ্ছে। এই যে এটা হচ্ছে সেই সোনার পাতটা। আরেকবার বলছি, বোঝার চেষ্টা করো। বিজ্ঞানী রাদারফোর্ড সোনার পাতের ওপর তেজস্ক্রিয় আইসোটোপ থেকে, এই যে তেজস্ক্রিয় আইসোটোপ থেকে নির্গত উচ্চ গতিসম্পন্ন আলফা রশ্মি চালনা করেন হচ্ছে এই যে সোনার পাতের ওপর, এবং পাতটির পিছনে কি করা হয়েছে? একটা জিঙ্ক সালফাইডের পর্দা রাখা হয়েছে। এবার এই আলফা রশ্মি যে মুহূর্তে জিঙ্ক সালফাইডের পর্দার ওপর পড়বে, সে মুহূর্তে কী হবে? একটা উজ্জ্বল আলোক বিন্দু সৃষ্টি হবে। ঠিক আছে, পরীক্ষাটা আমরা আবদ্ধ বায়ুশূন্য স্থানে ঘটাবো। তাহলে পরীক্ষাটা কি হচ্ছে? এই যে এর মধ্যে একটা বিসমাথ আছে, এবার বিসমাথ থেকে তেজস্ক্রিয় বিসমাথ রয়েছে, সেখান থেকে আলফা রশ্মি নির্গত হচ্ছে এবং সেই আলফা রশ্মিটাকে একটা সোনার পাতের ওপর ফেলা হচ্ছে, আর তার পিছনে আমরা একটা কি রেখেছি? জিঙ্ক সালফাইডের প্রলেপ রেখেছি, বা জিঙ্ক সালফাইডের প্রলেপ দিয়ে একটা পর্দা রেখেছি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পরীক্ষা পদ্ধতি। এবার এই পরীক্ষা থেকে আমরা পর্যবেক্ষণ কি করছি, দেখো ভালো করে পর্যবেক্ষণটা বোঝার চেষ্টা করবে। দেখো, এটা হচ্ছে সোনার পরমাণুর উপর আলফা রশ্মির চলন। এই যে এটা সোনার পাত, এর ওপর আলফা রশ্মিটা পড়ছে। এবার এই যদি তার পরমাণুটাকে যদি আমরা আঁকি, ধরো এইটা ধরে নিলাম সোনার পরমাণু, এর ওপর আলফা রশ্মিটা, এটা তো জাস্ট পাতটা আমরা এঁকেছিলাম। এবার এই পাতটা মানে কি? সোনার পাত মানে কি? তাতে সোনার পরমাণু অবস্থিত আছে। এবার সেই পরমাণুটার দেখো ছবি এঁকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে আলফা রশ্মিগুলো কিভাবে গেছে। দেখো, বেশিরভাগ আলফা রশ্মি কী হচ্ছে? সোনার পাত ভেদ করে সোজা বেরিয়ে গিয়ে পর্দার ওপরে পড়ছে, কিন্তু পাতের গায়ে কোনো ছিদ্র হচ্ছে না। বোঝা গেল? আলফা রশ্মিটা যখন এই সোনার পাত দিয়ে ক্রস করেছে, তখন দেখা যাচ্ছে বেশিরভাগ আলফা রশ্মি কী হচ্ছে? সোনার পাত ভেদ করে সোজা বেরিয়ে গিয়ে পর্দার ওপর পড়ছে। বোঝা গেল? দ্বিতীয় আমরা কি দেখছি? কিছু আলফা রশ্মি সামান্য কোণে বিক্ষিপ্ত হয়ে ডান দিকে বা বাঁ দিকে বেঁকে যাচ্ছে। ঠিক আছে, এই যে দেখো, কিছু সামান্য বিক্ষেপিত হয়েছে, ডান দিকে বা বাঁ দিকে গেছে। আরেকটা যেটা দেখছি আমরা, অল্প সংখ্যক আলফা কণা 90 ডিগ্রি বা তার বেশি কোণে বিক্ষিপ্ত হচ্ছে, মানে অল্প সংখ্যক 90 ডিগ্রি বা তার থেকে বেশি কোণে বিক্ষিপ্ত হচ্ছে। আর দু একটা আলফা কণা যে পথে যাচ্ছে গিয়ে আবার সেই পথেই ফিরে আসছে। এই যে গেছে, যে পথে গেছে আবার সেই পথেই ফিরে এসেছে। তাহলে দেখো, এই যে আলফা কণার স্রোতগুলো গেল সোনার পাতের ওপরই, সোনার পাতের ওপর কীভাবে পড়লো সেটা আমরা চিত্রের মাধ্যমে এখানে বোঝানোর চেষ্টা করছি। সোনার পরমাণুটাইকে সেখানে আমরা দেখছি যে সোনার পরমাণুর মধ্যে দিয়ে বেশিরভাগ আলফা কণায় কী হচ্ছে? বা আলফা কণার স্রোত সোজা বেরিয়ে গেছে, কোনো রকম বিক্ষেপণ ঘটেনি। কিছু সামান্য বিক্ষেপিত হয়েছে, কিছু
90 ডিগ্রি বা তার বেশি কোণে বিক্ষিপ্ত হয়েছে। শুধুমাত্র দু একটা আলফা কণার স্রোত কী হচ্ছে, যে পথে গেছে সে পথেই ফিরে এসেছে। এবার এই পর্যবেক্ষণ থেকে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি? দেখো ছবিটা থেকে, যেহেতু যদি কোনো কিছু ভেদ করে সোজা বেরিয়ে যায়, তার মানে কি সেখানে কিছু নেই, ফাঁকা। তাহলে আমরা বলছি অধিকাংশ আলফা কণা কোনো দিকে বিক্ষিপ্ত না হয়ে সোজা বেরিয়ে চলে গেছে। এটা থেকে তাহলে আমরা বলতে পারি যে পরমাণুর বেশিরভাগ স্থানই ফাঁকা। মানে এই যে প্লাম পুডিং মডেল, এটা ঠিক নয়। অ্যাকচুয়াল মডেলটা আমরা এখান থেকে জানতে পারছি যে বেশিরভাগ যখন আলফা কণা সোজা বেরিয়ে গেছে, তার মানে কি পরমাণুর বেশিরভাগ স্থানই কি ফাঁকা। এবার দেখছি, দেখো যে আলফা কণাগুলো সামান্য কোণে বিক্ষিপ্ত হয় সেগুলো কি হচ্ছে, পরমাণুর ভিতর ধনাত্মক আধানের কাছ দিয়ে যায়। এর ফলে আলফা কণার, যে আলফা কণাগুলো সামান্য কোণে বিক্ষিপ্ত হয় সেগুলো কি হচ্ছে, পরমাণুর ভেতর ধনাত্মক আধানের কাছ দিয়ে যাচ্ছে। এর ফলে আলফা কণার সামান্য বিক্ষেপণ ঘটছে। কিভাবে হচ্ছে দেখো, আমরা বলছি কি আলফা কণা কি পজিটিভ, বলেছিলাম কি তার চার্জ +2। দেখো কিছু বলেছি সামান্য কোণে বিক্ষিপ্ত হচ্ছে, মানে কি তারা বিক্ষেপণ কি আমরা জানি, পজিটিভকে কি করে, বিকর্ষণ করে, পজিটিভ নেগেটিভকে কি করে, আকর্ষণ করে। যখন কিছুটা বিক্ষেপিত হচ্ছে মানে আলফা কণাও পজিটিভ, তাহলে কোনো পজিটিভের পাশ দিয়ে গেছে, কোনো পজিটিভের পাশ দিয়ে যাওয়ার ফলেই কি হয়েছে, সে বিকর্ষিত হয়ে একটু বেঁকে গেছে। তার মানে কিছু কণা এই কারণেই বেঁকেছে, সে তাহলে কোনো পজিটিভের পাশ দিয়ে গেছে। এর থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি। দেখো এরপরে যেটা, ধনাত্মক আধানকে বিকর্ষণ করে। আলফা রশ্মি ধনাত্মক আধানযুক্ত কণা, সুতরাং গতিশীল ভারী আলফা কণাকে তার গতির বিপরীতে ফিরিয়ে দিতে পারে কি অপর এক ভারী ধনাত্মক আধানযুক্ত কণা। এবং সেই রশ্মিটা খুব কম, দেখো একটাই রশ্মি শুধুমাত্র যে পথে গেছে আবার সেই পথে ফিরে চলে এসেছে। তার মানে বুঝতে হবে যে পরমাণুর ভেতরে কোথাও একটা ধনাত্মক আধানযুক্ত কণা রয়েছে, যেটা কি হচ্ছে এই ধনাত্মকটাকে পুরোপুরি রূপে ফিরিয়ে আবার যে পথে গেছিল সেই পথেই ফিরিয়ে দিচ্ছে। তাহলে এখান থেকে এটা প্রমাণিত হয় যে পরমাণুর সমগ্র আয়তনের তুলনায় অতি ক্ষুদ্র এক স্থানে পরমাণুর ধনাত্মক আধান, যেটা কিনা কি প্রোটন, আমরা আবিষ্কার আগের থেকেই আমরা দেখলাম যে প্রোটন অবধি আমরা দেখতে পেলাম আবিষ্কার হয়েছে, যে সেই প্রোটন প্রায় মানে পরমাণুর অতি ক্ষুদ্র এক স্থানে পরমাণুর ধনাত্মক আধান প্রোটন কেন্দ্রীভূত থাকে। এই যেখানে ধনাত্মক আধানটা কেন্দ্রীভূত থাকে তাহলে সেই জায়গাটাকে কি বলা হচ্ছে, নিউক্লিয়াস। বোঝা গেল? ইলেকট্রনগুলো কি করে, তাহলে আমরা এটা বুঝলাম যে পরমাণুর ভেতরে কেন্দ্রে কোনো একটা জায়গায় প্রোটন অবস্থিত, ঠিক আছে, সেই কেন্দ্রটাকে আমরা কি বলছি, নিউক্লিয়াস। আর আরেকটা কি, যে নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন জায়গায় ইলেকট্রনগুলো অবস্থান করে। ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের বাইরে কি করে, ফাঁকা স্থানে অবস্থান করে। এবং অধিকাংশ আলফা কণা যখন এই ফাঁকা স্থানের মধ্যে দিয়ে যায় তখন ইলেকট্রন দ্বারা আলফা কণাও আকৃষ্ট হয়। কারণ দেখো আলফা কণা পজিটিভ, সোজা বেরিয়ে যাচ্ছে, ইলেকট্রন তো নেগেটিভ, তাহলে নেগেটিভ হিসাবে পজিটিভকে টেনে ধরার উচিত বা কাছে টানা উচিত, তাহলে গতিপথের পরিবর্তন হওয়া উচিত। কিন্তু সেই পরিবর্তনটা হয় না কেন, কারণ আলফা কণার ভর ইলেকট্রনের তুলনায় অনেক বেশি, সেই জন্য কি হয়, তারা সোজা বেরিয়ে যেতে পারে। তাহলে এখান থেকে আমরা বুঝলাম কি, এই সোনার পাতের ওপর কিভাবে আলফা কণা গেল, সেই আলফা কণার গতি দেখে আমরা বুঝলাম বেশিরভাগ আলফা কণা সোজা চলে গেছে, মানে কি পরমাণুর বেশিরভাগ স্থান ফাঁকা। কয়েকটা যে পথে গেছে সে পথে ফিরে এসেছে, মানে কি বিকর্ষণের দ্বারা ফিরে এসেছে। মানে এই পজিটিভ আধানকে কোনো পজিটিভ আধানই স্ট্রংলি বিকর্ষণ করতে পারে। তার মানে বুঝতে হবে, দেখো বিকর্ষণটা হচ্ছে ঠিক কেন্দ্র বরাবর, তার মানে এই কেন্দ্রে কোনো একটা জায়গায় পজিটিভ আধান অবস্থিত। আর এই পজিটিভ আধানটা কী কারণে অবস্থিত, প্রোটনের জন্য। তাহলে প্রোটন পরমাণুর কেন্দ্রে অবস্থান করে, এখান থেকে আমরা এটা বুঝলাম। এছাড়া দেখো কিছু এই যে সোজা চলে যাচ্ছে, ইলেকট্রনগুলো ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করছে বাইরে বিভিন্ন কক্ষে, কিন্তু তা সত্ত্বেও তাদের গতির কেন পরিবর্তন হচ্ছে না, কারণ আলফা কণার ভর ইলেকট্রনের ভরের থেকে অনেকটা বেশি বলে আলফা কণার গতির দ্বারা এই ইলেকট্রনের গতিটা
প্রভাবিত হচ্ছে না। তাহলে এখান থেকে আমরা এই সিদ্ধান্তে উপনীত হলাম যে পরমাণুর কেন্দ্রে থাকে হচ্ছে তার প্রোটনটা কেন্দ্রে অবস্থিত, আর বাইরে বিভিন্ন জায়গায় কক্ষপথগুলোতে থাকে হচ্ছে ইলেকট্রন। বোঝা গেল? তাহলে এই অবধি আজকে থাক, পরের দিন আমরা আবার পরের অংশগুলো আলোচনা করব।